শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। চ্যানেল আয়ের পর্দায় দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়াম প্রি তারককথন। দর্শক, আজ তারককথনের আয়োজন নতুন কোনো কাজ নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে, এবং এমন কোনো গল্প, এমন কোনো কাজ যা আমাদের সংস্কৃতিকে প্রভাবিত করেছে বহুদিন ধরে, যার প্রভাব আমরা দেখেছি বিভিন্ন আন্দোলনে, বিভিন্ন সমাজ সচেতনতায় কিংবা সমাজ গঠনের কাণ্ডারি হিসেবে। অবশ্যই বুঝতে পারছেন আমরা বলছি থিয়েটার কিংবা মঞ্চ নাটকের কথা, যা আমাদের সমাজ, আমাদের যাপিত জীবন, আমাদের জাতীয় জীবনের প্রতিচ্ছবি। মানুষ হিসেবে আমরা কেমন তার প্রতিফলন যেখানে ফুটে ওঠে, সেটি আমাদের মঞ্চ, যেটি আমাদের গর্ব। সেই মঞ্চ নিয়ে, সে গর্ব নিয়ে আজ কথা হবে নতুন কাজ নিয়ে। এই উদ্দেশ্যে যারা আছেন শুরুতে, চলুন তাদের সাথে পরিচয় করিয়ে দিই। শুরুতে আমাদের সাথে আছেন নাট্য নির্দেশক এবং অভিনয় শিল্পী আজাদ আবুল কালাম। শুভেচ্ছা আপনাকে। আপনাকেও শুভেচ্ছা। এবং সাথে আছেন ডায়না মেরিলিন চৌধুরী, তিনি একজন অভিনয় শিল্পী। বলছিলাম যেমন যে নতুন কাজ এবং থিয়েটারের নতুন কাজ। থিয়েটার সবসময় আমাদের জন্য ভরসার জায়গা, অনুপ্রেরণার জায়গা, এবং আমাদের সংস্কৃতিকে আসলে রিপ্রেজেন্ট করেছে বিভিন্ন সময়। সেই জায়গা থেকে প্রাচ্যনাট্য আসলে কাজ করে চলেছে অনেকগুলো বছর ধরে, 1997 থেকে এর যাত্রা। তারপর ধীরে ধীরে মনে হয় 15টির মতো সফল প্রোডাকশন তারা করেছে। এখন রিসেন্টলি প্রাচ্যনাট কি নিয়ে কাজ করছে, বিশেষ করে একটি নাটকের কথা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি, দ্য এক্সেপশন অ্যান্ড দ্য রুল। তো সেটা নিয়ে একটু বিস্তারিত জানতে চাই। এটা আসলে একটা শিল্পকলা একাডেমি আর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের একটা প্রজেক্ট, যেটা 24-এর যে গণ অভ্যুত্থান হলো ওটাকে এক ধরনের মহিমান্বিত করা, অথবা 24-এর গণ অভ্যুত্থানকে অ্যাড্রেস করার জন্যই এই নাট্য প্রযোজনাগুলো তারা শিল্পকলা একাডেমির থেকে হচ্ছে। এবং প্রাচ্যনাটক একটা কাজ করেছে, সেটা হচ্ছে বার্টোল্ট ব্রেক্টের একটা নাটক, বিখ্যাত নাটক দ্য এক্সেপশন অ্যান্ড দ্য রুল। আমরা বাংলা বলছি ব্যতিক্রম ও নিয়ম। এটি প্রযোজনা করেছি আমরা, এবং এরকম প্রায় 8টি নাটক তৈরি হয়েছে এবং তাদের একটা ফেস্টিভ্যাল হচ্ছে 31 তারিখ থেকে, এই মাসের 31 তারিখ থেকে 7-8 তারিখ পর্যন্ত এই ফেস্টিভ্যালটা চলবে। সেখানেও এই নাটকটা প্রদর্শিত হবে। আর আপনি যারা বলুন যে প্রাচ্যনাটে 97 থেকে এই পর্যন্ত প্রায় 43টা নাটক করেছে। আচ্ছা আচ্ছা, ছোট বড় মিলিয়ে 43। ছোট বড় মিলিয়ে, আচ্ছা। তো এটাও একটা, এটা সবচেয়ে মানে সর্বশেষ সংযোজন। ওকে, সো এইটার ভাবনা তো আপনি বললেন যে জুলাই নিয়ে। জুলাইয়ের আসলে অনেকগুলো পার্সপেক্টিভ রয়েছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভিন্নভাবে জুলাই আন্দোলনকে আসলে দেখেছে, সাপোর্ট করেছে এবং অংশ নিয়েছে। সেই জায়গা থেকে দ্য এক্সেপশন অ্যান্ড দ্য রুল, এই নাটকটা আসলে কোন দিকটা ফোকাস করেছে? ব্রেক্টের নাটক হচ্ছে, বলা হয় যে রাজনৈতিকভাবে সচেতন নাটক বলতে যা বোঝায়, ব্রেক্ট হচ্ছে তাদের পথিকৃৎ। এবং ব্রেক্টের নাটকের মধ্যে প্রতিটা নাটকই কোনো না কোনো বৈষম্য অথবা সমাজের বিদ্যমান নানান ধরনের ব্যবধান, এমনকি ক্রাইম, কখনো কখনো আইনের ব্যত্যয়, এগুলোকে অ্যাড্রেস করে। এবং এক্সেপশন অফ দ্য রুলের যে মূল ভাষ্য, সেটি আমরা 24-এ সবার যে আকাঙ্ক্ষা ছিল, যে আকাঙ্ক্ষাগুলোর প্রতিচ্ছবি আমরা দেখেছি দেয়ালে দেয়ালে, গ্রাফিতিতে এবং মানুষের মুখে মুখে। ওর একটা বড় বিষয় ছিল যে বৈষম্যহীন সমাজ, শ্রেণীহীন সমাজ, আইনের শাসন, যে আইন কিভাবে প্রভাবিত হয়, মানে আইন এবং ক্যাপিটাল একসাথে জড়িত। সমাজে কিছু মানুষ শুধু তার ক্ষমতার জন্যে সে আইনগতভাবে মানে খুন করেও সে পার পেয়ে যায়, এবং খুন করেও সে নির্দোষ প্রমাণিত হতে পারে। তো এই যে আইনের শাসন, বৈষম্যহীন সমাজ এবং শ্রেণী দ্বন্দ্বগুলো, যেটা হচ্ছে আমাদের 24-এর একটা বড় আকাঙ্ক্ষা ছিল, বৈষম্যহীন বাংলাদেশ, তার সাথে পুরোপুরি একাত্মতা আছে হচ্ছে এক্সেপশন অ্যান্ড দ্য রুলের। যার জন্য আমরা একটা মৌলিক নাটকের বদলে আমরা এটাকেই প্রেফার করেছি, যে এটা একটা আন্তর্জাতিক মানদণ্ড আছে, সেজন্যই আমরা এক্সেপশন অ্যান্ড দ্য রুল করেছি। বাহ, অনেক ধন্যবাদ আপনাকে। ডায়না, আপনার কাছে একটু জানতে চাই যে এই প্রোডাকশনের সাথে আপনার সম্পৃক্ততা এবং প্রোডাকশনটি নিয়ে আপনার ব্যক্তিগত জায়গা থেকে একটি শিল্পী হিসেবে ভাবনা কি? নাটকের স্ক্রিপ্টটা যখন আমরা প্রথম পড়ি, এটা খুবই এক্সাইটিং একটা বিষয় সবসময়, যে স্ক্রিপ্ট থেকে নাটক হবার যে জার্নিটা, হ্যাঁ, একটা কঙ্কালের উপরে কিভাবে মানে হাড় মাংস চড়িয়ে তারপরে একটা ফুল যে প্রোডাকশনটা যখন নামে, এই জার্নিটা খুব এক্সাইটিং। সো ডিরেক্টর যেভাবে ডিজাইনটা করেছিলেন, যে
এই নাটকে অংশগ্রহণকারী যারা আছেন তারাই জিনিসটা পুরোটা করবে, অভিনয়, সঙ্গীত, নাচ যে বিষয়গুলো আছে। সো ওই জায়গা থেকে আমার জন্য এটা একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স, যেমন মিউজিক টিমে কাজ করা, গান গাওয়া। সো এইটা আমি খুব এনজয় করেছি। সাথে সাথে স্ক্রিপ্ট পড়ার সময় বা ব্রেক্ট সম্পর্কে পড়ার সময় যখন আমরা স্কুলিং করেছিলাম, যে এই যে কন্টেম্পোরারি বিষয়টা, ব্রেক্টের নাটক সব সময় মনে হয় যে কন্টেম্পোরারি, আমাদের কথাই বলে, আমাদের সময়ের কথাই বলে। এই যে ক্ষমতার লড়াই আর টিকে থাকার লড়াই, এই বিষয়গুলো তো আমার কাছে মনে হয়েছে জুলাই থেকে এই পর্যন্ত আমাদের যে মানসিক অবস্থা, যে জার্নি, হ্যাঁ, যে ট্রান্সফরমেশনে আমরা আশা করেছিলাম বা কতটুকু পেয়েছি কতটুকু পাইনি, সব কিছু মিলিয়ে আমার মানে ভালো লাগাও আছে। এবং আমরা আশা করছি যে কাজটা যত আরও বাড়বে, মানে যত বেশি শো বাড়বে, তত আমাদের আরও দক্ষতার জায়গাটা আরও মানে সলিড হবে। ওকে, স্ক্রিপ্টিং এর ব্যাপারে যদি আসি, যে এই ভাবনাটা কার মাথা থেকে এসেছিল, বা পুরো স্ক্রিপ্ট, বা যদি বলি যে আপনি বললেন যে একটা কঙ্কাল তো প্রথমে তৈরি করতে হয়, একটা স্ট্রাকচার তৈরি করতে হয়, স্ট্রাকচারের পেছনে আসলে কারা কারা ছিলেন বা কাজ করছেন? এটা একটা হচ্ছে যে ভাবনাটা তো প্রথম তো হচ্ছে ব্রেক্ট নিজে করেছেন, তাই না? তো সেটা উনি লিখেছেন জার্মান ভাষায়, এবং তারপরে সেটা ইংরেজিতে অনুদিত হয়েছে, বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। তো সারা পৃথিবীর মানুষই জেনেছে, আমরা সেভাবে জেনেছি। আমাদের যেমন বাংলাদেশে একটা বড় ইয়ে আছে কি, যে ব্রেক্ট বাংলাদেশে ভীষণভাবে প্রাসঙ্গিক, এবং ব্রেক্টের চর্চা কিন্তু বাংলাদেশে অনেক বছর ধরে, যার জন্য এক্সেপশন ইন দ্য রুল। যখনই এই প্রসঙ্গ এলো যে আমরা একটা নাটক করব যেটা 24-এর মানে চেতনাকে ধারণ করতে পারে, সেখান থেকে আমার প্রথমেই মাথায় এলো এক্সেপশন ইন দ্য রুলের কথা। তারপরে এটা যে অনুবাদ যে করেছেন শহীদুল মামুন, উনিও আমাদের দলে আমাদের সাথেই কাজ করেন, আমাদের সহকর্মী। তো তাকে বলা হলো যে এটা একটা অনুবাদ, কতগুলো বিদ্যমান অনুবাদ আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে একটা ফ্রেশ ট্রান্সলেশন দরকার আমাদের। তো তাকে বলা হলো, সে ট্রান্সলেশন করে ফেললো। তারপরে আমার অ্যাক্টর অ্যাক্ট্রেস কারা কারা হতে পারে, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে অ্যাভেলেবেল কারা আছে, তাদেরকে নিয়ে আমি কাজটা শুরু করলাম। কারণ কাজটা করার জন্য আমার সময় একটু কম ছিল। ইউজুয়ালি যদি আমরা 8 ঘন্টা করে কাজ করি, একটা নাটকের লাগার কথা 1.5 মাস, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট হলে 8 ঘন্টা কাজ করা যায় না, কারণ দিনের বেলা সবাই বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকে। আমরা যাদেরকে নিয়ে কাজ করি তারা হয় কারো চাকরি থাকে, অথবা কেউ স্টুডেন্ট। আমাদের থিয়েটার সন্ধ্যার থিয়েটার, সন্ধ্যায় 4 ঘন্টা, কখনো কখনো 5 ঘন্টা আমরা রিহার্সাল করে একটা নাটককে দাঁড় করাই। সেক্ষেত্রে মানে আমার একটা এবারের একটা ইয়ে ছিল যে যতটা পারা যায় নবীন নাট্যকর্মী যারা যারা নতুন কাজ করছে, তারাই যাতে বেশি ইনভলভ থাকে। এবং আপনি গানের দল বলেন, কোরিওগ্রাফি বলেন, অভিনয়, বেশিরভাগ অ্যাক্টররাই হচ্ছে মানে অপেক্ষাকৃত নবীন। 2 জন একটু সিনিয়র আছে, সেই অর্থে বলা যেতে পারে, শতাব্দী ওয়াদুদ আর শাখাওয়াত রেজভি। এই 2 জন হচ্ছে একটু তাদের এক্সপেরিয়েন্স ওনাদের তুলনায় একটু বেশি আর কি। আর না হলে সবাই নবীনই বলা যেতে পারে। তো নবীনদের নিয়ে কাজ করা, তাদেরকে ডিরেকশন দেয়া, এবং তাদের মাঝখান থেকে আসলে অভিনয়ের যে সত্তাটা সেটি বের করে দেওয়া, এই প্রোডাকশনের ক্ষেত্রে আসলে এই বিষয়ে চ্যালেঞ্জ কি ছিল? মানে এটা তো আসলে একটা নাটক মানে মঞ্চে নিয়ে আসাটা সবসময় চ্যালেঞ্জিং, সেটা যত প্রবীণই হোক অথবা এক্সপেরিয়েন্সডই হোক না কেন। এখন আপনার কাছে কাজটা ডিফিকাল্ট মনে হয়? নতুন করে প্রতিটা নাটকের জন্য আপনার নাট্য ভাবনাটাই পরিবর্তিত হয়, নতুন একটা জার্নি তৈরি হয়। এবং আমি এটাকে যদি বলি যে ডাইরেক্টরিয়াল ভোকাবুলারি, এটা একটা নাটক থেকে আরেকটা নাটকে যদি আলাদা না হয়, তাহলে হচ্ছে নিজের ডাইরেক্টরের সঙ্গে নিজের কাছে খুব এক ধরনের অস্বস্তি লাগতে থাকে। সেটা স্পেস থেকে শুরু করে পুরো ডিজাইন থেকে শুরু করে সেট বলেন, অন্যান্য জিনিস, মিউজিক বলেন। তো ওরকম একটা চেষ্টা ছিল যে আলাদা একটা কিছু কিভাবে করা যেতে পারে মানে ওই স্ক্রিপ্ট থেকে। আর এখন হচ্ছে কি যে কোন নাটকটা কোথায় অভিনীত হচ্ছে, এই ধরনের নাটকের ক্ষেত্রে আপনি খুঁজলেই দেখবেন যে অনেক ধরনের অভিনয় হচ্ছে। তো তার থেকে মানে সেগুলিদের মানে যাতে ইনফ্লুয়েন্স না করে সেগুলো, নতুন ভাবনা, নতুন প্রয়োগ যদি করা, এটা সবসময় চ্যালেঞ্জিং। ওকে, সো ডানার ক্ষেত্রে আসলে এই কাজের ক্ষেত্রে নিজে প্রতিবন্ধকতা বা নিজের চ্যালেঞ্জিং বিষয়টা কি ছিল? একটা বড় মনে হচ্ছে আমার সময়। আমরা খুব অল্প সময়ে নাটকটা তৈরি করেছি, এবং যেহেতু আমরা থিয়েটার দল, আমাদের প্রত্যেকটা কাজ কিন্তু নিজেদের করতে হয়, যেটা সেট বলেন, কস্টিউম, প্রপস। সো এর ভেতর থেকে সবাই মিলে কাজটা করা, সময়টা ছিল আসলে খুবই ছোট। আর তাছাড়াও ধরেন ফিজিক্যাল থিয়েটার করতে গেলে আমাদের তো রিহার্সাল
প্রচুর রিহার্সাল করতে হয়, যে বিষয়টা নামাতে হয়, সবার সময় মিলিয়ে ওটাকে। তারপরেও আমার মনে হয় যে আমরা খুব অল্প সময়ে একটা ভালো কাজ করতে পেরেছি। আমি এটা নিয়ে মানে আশাবাদী আপনারা? আমি অবশ্যই আশাবাদী। আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা ছিল যে আমি গানের দলে কাজ করেছি এবার। সো এটা গানের দলে কাজ করা কি এবার প্রথম? আমি সাধারণত মুভমেন্ট, কোরিওগ্রাফি এগুলো নিয়ে বেশি কাজ করি, অভিনয়, কিন্তু এবারের জন্য আমার একটা নতুন অভিজ্ঞতা ছিল যে গানের দলে কাজ করা। আচ্ছা, সো মঞ্চ নাটকে যেটা হয় শুধুমাত্র স্পিচ ডেলিভারি বা এরকম কিছু না, তৎক্ষণাৎ প্লে করা, শুধুমাত্র স্পিচ ডেলিভারি নয়, গান বলি আমরা, মুভমেন্ট বলি, নাচ বলি, মিউজিকের একটা বড় সেকশন থাকে। তো এই সব কিছু সমন্বয় করা, তাও আবার এমন একটি বিষয় যে খুব সেন্সিটিভ আমাদের এখন সবার নার্ভে আসলে জুলাইয়ের চেতনা, এবং এটাকে বিভিন্নভাবে বিভিন্ন মানুষ জাজ করছেন। তো এই ক্ষেত্রে এই সময়ে এটি নিয়ে প্রোডাকশন নামানো, এটাকে শিল্পী হিসেবে আপনাদের দায়বদ্ধতার জায়গা থেকে তৈরি হয়েছে, নাকি মনে হয়েছে যে কাজটা হয়তো ডিফিকাল্ট হতে পারে? কোনটা? একটা ব্যাপার হচ্ছে বাংলাদেশের থিয়েটার প্রথম থেকে একদম মুক্তিযুদ্ধের পর থেকে, বাংলাদেশের থিয়েটার শুরু তো আসলে ৭১-এর পরে, মুক্তিযুদ্ধের পরে। মুক্তিযুদ্ধের অনেকগুলো চেতনার মধ্যে একটা ছিল কিছু মুক্তিযোদ্ধা যারা বিভিন্নভাবে থিয়েটার সাথে সংশ্লিষ্ট হয়েছিলেন মুক্তিযুদ্ধের সময়। সেটাই যারা যারা মানে বাইরের যে মানে স্পেশালি কলকাতার থেকে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, ট্রেনিং নিয়েছেন, অথবা শব্দ সৈনিক হিসেবে রেডিওতে কাজ করেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে, তাদের একটা অংশ কিন্তু সংশ্লিষ্ট হয়েছে পরবর্তী স্বাধীন বাংলাদেশে। এবং তাদের হাত ধরে যে নাটকগুলো মঞ্চস্থ হওয়া শুরু করেছে সেটা ছিল একদম মানুষের জন্য, এবং ভীষণভাবেই রাজনৈতিক নাটক। বাংলাদেশের নাটক মূলত রাজনৈতিক নাটক, এবং এই নাট্যধারারই কিন্তু পরবর্তীতে আমরা সংযুক্ত হয়েছি, তারপরে হচ্ছে ওনারা সংযুক্ত হয়েছে, যার ফলে বাংলাদেশের নাটকের সাথে রাজনীতির একটা সম্পর্ক আছে। আরও ভালোভাবে বলতে গেলে মানে মানুষের রাজনীতি, কোনো রাজনৈতিক দলের রাজনীতি নয়, মানুষের আশা আকাঙ্ক্ষা, মানুষের দ্রোহ, মানুষের স্ট্রাগল, সংগ্রাম, এগুলোর বিষয়বস্তু হয়েছে বাংলাদেশের নাটকে। এবং সেক্ষেত্রে এই নাটকটি কিন্তু আমি বললামই যেটা একটা আন্তর্জাতিকভাবে যদি আপনি চিন্তা, একটা পলিটিক্যাল নাটক হিসেবে স্বীকৃত, অথবা শিক্ষামূলক নাটক হিসেবে এটা স্বীকৃত, যার ফলে খুব সহজেই আমার কাছে মনে হচ্ছে প্রথম মাথায় এসেছে আমার অন্য একটা প্লট এসেছিল, কিন্তু সেই প্লটটি যে কোনো কারণেই হোক এটা মৌলিক নাটক লেখার আমার ইয়ে ছিল। তো শিল্পকলা একাডেমির থেকে মানে আরও কিছু মানে কী করা যেতে পারে এগুলো ভাবতে ভাবতেই আমার মনে হলো যে মানে কেন ব্রেক না কেন, এবং সেটা এক্সেপশন অফ দ্য রুল না কেন। তো নাটকে তো যেটা আগেই বললাম আমি সবসময় চ্যালেঞ্জিং, যে নাটকই আপনি করেন না কেন। তো এক্সেপশন অ্যান্ড রুল করতে যেয়ে আমি আবার আমার যে টিম যাদের নিয়ে আমরা কাজ করছি, যে ইনক্লুডিং উনি এবং আরও যারা আছেন, সেটের বলেন, লাইটের বলেন, কোরিওগ্রাফি বলেন, এদের একটা হিউজ সাপোর্ট আমি পেয়েছি, যার ফলে আমার কাছে অত কঠিন কাজ বলে মনে হয়নি। এবং এবার আমি অনেকটা ইচ্ছা করে অনেক কাজ, অনেক দায়িত্ব থেকে আমি নিজেকে সরিয়ে নিয়েছি, যে মানে ওনারা যাতে আরও দায়িত্ববান হয়, যে মাথায় অনেক কিছু না নিয়ে কিছু জিনিস আমি মাথা থেকে ছেটে অন্যের মাথায় দেওয়ার চেষ্টা করেছি। এভাবে আসলে প্রজন্ম থেকে প্রজন্ম আসলে এই কাজের ধারা যে পরিবর্তন হচ্ছে, লেগেসি তৈরি হচ্ছে আসলে একটি দলের। লেগেসি তো আপনার এটা প্রসেস, এবং এই প্রসেসটাকে আপনি নিজেদের ইনস্টিগেট না করেন, আপনি যদি নিজে পুশ না করেন, কখনো প্রসেসটা সামনে আগাবে না। এবং জায়গাটাকে আসলে এই জন্য ছেড়ে দেওয়া জরুরি। এটা ছেড়ে দেওয়া না, কিন্তু এটা বরং আরও বড় সংযুক্তি। সত্যি তাই। আমরা মঞ্চায়ন নিয়ে একটু শুনতে চাই, যে দ্য এক্সেপশন অ্যান্ড দ্য রুলের মঞ্চায়ন কবে কবে হচ্ছে, আগামীতে আবার কবে দেখতে পারবো? পরবর্তীতে আছে হচ্ছে 7ই অগস্ট শিল্পকলা একাডেমিতে একটা ফেস্টিভ্যাল হচ্ছে 7টার সময়। আচ্ছা, সন্ধ্যা 7টা। ওখানে নাট্য উৎসব হচ্ছে একটা, তার উৎসবের একটা অংশ হচ্ছে এই নাটকটা। 7ই আগস্ট আমরা পরবর্তীতে দেখতে পাবো। এছাড়াও তো নিশ্চয়ই আরো বিভিন্ন সময় বিভিন্ন, হ্যাঁ এটা তো এখন আমাদের নতুন নাটক এটা হতেই থাকবে। আচ্ছা রায়না, রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে যেহেতু আমাদের স্যার বলছিলেন, আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে অনেক দিন ধরে, এবং সেই শুরু থেকে যদি বলি স্বাধীনতা পরবর্তী, এবং মঞ্চ যেহেতু আমাদের রাজনৈতিক একটা বড় জায়গাকে প্রতিফলন করেছে, জনগণের হয়ে কথা বলেছে। প্রেক্ষাপট পরিবর্তন হয়, কিন্তু রাজনৈতিক চেতনার কিছু ভিত্তি থাকে যেটি আসলে অনেকের ক্ষেত্রে খুব রিজিড। সেই জায়গা থেকে একজন শিল্পী হয়ে রিজিড না থেকে নিউট্রাল হয়ে কাজ করা, সেটির ক্ষেত্রে কি আপনার কোনো ডিফিকাল্টিস ছিল? মানে আপনি কি এভাবে কখনো ভেবেছেন? আমরাও তো রাজনীতির অংশই, মানে আমরা যদিও বলি যে আমি পলিটিক্স করি না, অ্যাক্টিভ না, কিন্তু আমি যখন এই সোসাইটিতে আছি
আমি তো এটার অংশ, আমি কোনোভাবেই এখান থেকে ডিটাচড হতে পারবো না, বা আমি অস্বীকার করতে পারবো না, আমাকে এই রিয়ালিটির মধ্যে দিয়ে যেতে হবে। এখন ধরেন স্ট্রাগলগুলো তো সময়ের সাথে সাথে, দল পরিবর্তনের সাথে সাথে, সমাজ পরিবর্তনের সাথে সাথে স্ট্রাগলগুলোও চেঞ্জ হয়, কিন্তু আবার এখান থেকে যে উত্তরণের জায়গাগুলো সেগুলোও কিন্তু সময়ের সাথে সাথেই চেঞ্জ হচ্ছে। 10 বছর আগে আমি যেভাবে এই ফিল্ডে আমরা যে ইস্যুগুলো ফেস করেছি বা যেগুলো ওভারকাম করেছি, এখন কমপ্লিটলি ডিফারেন্ট ইস্যু, সেগুলোকে আমাদের ফেসও করতে হচ্ছে ডিফারেন্টভাবে। সো আমার মনে হয় যে রাজনীতিকে আমরা যেহেতু আমাদের কাছ থেকে আলাদা করতে পারছি না, কিন্তু শিল্পী হিসাবে আমরা তো অরাজনৈতিক কোনো আচরণও করতে পারবো না, বা আমাদের কোনো মতবাদ, আমাদের মানে আমরাই তো দেশ, আমরাই তো সমাজ, আমরা তো সরকার, আমরা তো রাষ্ট্র। সো সেখান থেকেই যেটা আমার বলার সেটা আমি বলবো, আমি আমার ফর্মে বলবো। আমি যে নাটক করে সে তার নাটকের মধ্যে দিয়ে, যে নাচে, যে গান গায়, যে ডিরেকশন দেয়, যে লিখে, প্রত্যেকজন শিল্পীর বলার ভাষা আলাদা, কিন্তু আমরা বলবোই, এবং আমরা বলবো দেখেই কিন্তু এটা থেকে যাবে। আমরা বলবো, আমরা করে রাখবো, সেটাই রেকর্ড থাকবে, সেটাই পরবর্তী জেনারেশন দেখবে। হয়তো সত্যটা শিল্পীরাই হয়তো সত্যটা ধরে রাখে, এটা আমার মনে হয়। আপনি ভীষণ সুন্দর করে বলেছেন আসলে। আচ্ছা আবুল কালাম, আপনার কাছে এই জায়গাটাই জানতে চাই যে অনেকেই প্রশ্ন তোলেন যে শিল্পীর রাজনৈতিক বোধ থাকা উচিত কিনা, বা এই যে বিভিন্ন সময় আমরা দেখি যে শিল্পীরা প্রোটেস্ট করছেন বা কথা বলছেন, আওয়াজ তুলছেন, বা বায়াসড হয়ে বলছেন কিংবা নিউট্রাল হয়ে বলছেন। অনেকে বলছেন থাকা যায় না, শিল্পীরা আসলে নিউট্রাল হবেন সব সময়। আপনি কি পক্ষপাতী এই বিষয়ে? মানুষ নিউট্রাল হওয়ার জন্য জন্মায়নি, মানুষের জন্মই হচ্ছে পক্ষপাতিত্ব করার জন্য। এখন এই পক্ষপাতিত্ব কার ব্যাপারে করবেন আপনি, সেটা হচ্ছে আপনার সিদ্ধান্ত। শিল্পীর পক্ষপাতিত্ব থাকবে মানুষের জন্য। কোনো রাজনৈতিক মতাদর্শ তার থাকতে পারে, কেন থাকবে না, তার তো সেই অধিকারও আছে রাজনৈতিক মতাদর্শ থাকা, অথবা কোনো রাজনৈতিক দলের সে কর্মীও হতে পারে, কিন্তু তার মূলত সে শিল্পী, কোনো রাজনৈতিক দলের সাপোর্ট করতে পারে সে। কিন্তু আমি মানে আর্টিস্ট হিসাবে আমি মনে করি মানে শিল্পীর পক্ষপাতিত্ব থাকবে মানুষের জন্য, এবং মেহনতি মানুষের জন্য, যারা স্ট্রাগল করে, যারা জীবনকে তাদেরকে বুঝে নিতে হয়, যারা জীবনে শুয়ে বসে কাটিয়ে দেওয়ার মানুষ না, যারা খেটে খাওয়া মানুষ, যারা এই সমাজের মূল স্রোত, সেই মানুষের সাথে থাকা। যেমন জুলাইয়ের ক্ষেত্রে যদিও হয়, ধরেন অনেক অরাজনৈতিক মানুষ ঘর থেকে বাচ্চা, নিজের স্ত্রী বাচ্চা সব মিলে বের হয়েছে। আমি একদিন দেখেছি, এটা 3 তারিখে, অগস্টের 3 না 2 তারিখে, একটা মোটর বাইকে কয়জন মানুষ উঠতে পারে? 4 জন মানুষ, মোটর সাইকেল। ওই ভদ্রলোক, তার ওয়াইফ, তার 2 বাচ্চা। তা আমি তাকে বলতেছিলাম যে আপনি হয়তো অ্যাক্সিডেন্ট করবেন, এবং সে যথেষ্ট মানুষের ভিড়ের মধ্যে দিয়ে মোটরসাইকেল চালাচ্ছে। তো বলছে যে ওদেরও বাসায় রাখা গেল না, আমার স্ত্রীও বাসায় থাকবে না, ওরাও দেখবে, মানুষ দেখবে, ওরা যে কী হচ্ছে সেগুলো দেখবে। এবং ওই মোটর বাইকটার মধ্যে 4টা মানুষ। এই যে দেখেন, এটা কিন্তু রাজনৈতিক সংশ্লিষ্টতা হয়ে যাচ্ছে, তাদের একটা ওরিয়েন্টেশন কিন্তু হয়ে যাচ্ছে। তারা দেখছে যে মানুষের আপরাইজিং কেমন চেহারা নিতে পারে, এবং মানুষ কোন দিকে যেতে পারে। তো আপনি আমি রাজনীতি করি না, ভালো লাগে না আমার, কিন্তু আপনি বাইরে তো যেতে পারছেন না, তাই না? যখনই আপনি বাজারে যান, আপনি কিছু কেনেন, তখনই আপনি রাজনীতির অংশ হয়ে যান, ওই দেশের রাজনীতির অংশ হয়ে যান। তা আমাদের ক্ষেত্রেও তাই হচ্ছে, সত্যিই তাই। তবে নাট্যাঙ্গনে বা মঞ্চ নাটকে অনেকগুলো বছর আসলে পেরিয়ে আমরা এসেছি, এবং এই যে পরিবর্তনের ধারা, অনেকে মনে করছেন যে মঞ্চ নাটক কি বর্তমানে ডিজিটাল প্রযুক্তি আসার কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, বা আমরা মঞ্চ নাটক নিয়ে যতটা সম্ভাবনাময় ভাবতাম সেটি কি আসলেই তেমন সম্ভাবনাময় আগামীতে থাকতে পারবে কিনা, এই বিষয়ে একজন নির্দেশক হিসেবে বা মঞ্চ নাটকের একদম পুরনো কাণ্ডারি হিসেবে আপনি কি বলবেন? আচ্ছা, মঞ্চ নাটকের ক্ষেত্রে যেটা হচ্ছে, আপনি যে টেকনোলজির কথা বললেন, সে অর্থে বাংলাদেশের মঞ্চ নাটকের টেকনোলজির কোনো বড় পরিবর্তন হয়নি, কারণ এটা একটু মান্ধাতারা মোড়ে রয়ে গেছে। এর কারণ হচ্ছে যে থিয়েটার আসলে দরকারি কিনা, এটা সমাজকে বুঝতে হয়, এটা রাষ্ট্রকে বুঝতে হয়। আপনি যদি ইংল্যান্ডে যান, আপনি প্রথম কি মনে হবে আপনার প্রথম কিন্তু মনে হবে যে আমরা একটা নাটক দেখি না কেন, অথবা শেক্সপিয়ারের বাসাটা কই। তার মানে হচ্ছে নাটকের সাথে সামাজিকতার একটা সম্পর্ক আছে। এটা সামাও বাংলাদেশে এটা কেমন যেন প্রতিষ্ঠিত হয়নি, এটা সামাজিক আন্দোলনের পর্যায়েও যায়নি, এবং রাষ্ট্রীয় কোনো পৃষ্ঠপোষকতা কখনো পায়নি, যে পৃষ্ঠপোষকতা দরকার। যার জন্য এটা ওই যে বললো যে টেকনোলজি এগুলোর যে খুব ঢুকেছে, খুব যে আমরা স্বাধীনভাবে এগুলো ব্যবহার করতে পারছি, অথবা খুব অ্যাভেলেবেল এরকম না, বরং আমাদেরকে একটা নাটক, বাংলাদেশের নাটকের দলে, কোনো নাটকের দলই কিন্তু প্রফেশনাল না,
তাদের অনেকের এখনও এই যে আমরা যে রিহার্সালে যাই সেটা কিন্তু আমাদের পকেটে টাকা দিয়ে যাই আমরা। তো এখন হচ্ছে এটা একটা মিশনারি কাজের মতো হয়ে গেছে। এটার ভবিষ্যৎ কবে পেশাজীবী হবে এটা আমি আসলে জানি না। বাংলাদেশে এটা আমার কখনো কখনো মনে হয় সুদূর পরাহত বিষয় আর কি। তো তারপরে প্রচুর লোক থিয়েটার করছে। এখন এটার সাথে রাজনৈতিক এবং সামাজিক সংযুক্তিটা দরকার, এবং সেই কাজটা মূলত করতে পারে হচ্ছে রাজনীতির সাথে সংশ্লিষ্ট মানুষেরা, অথবা যারা দেশ চালাবেন, পরিকল্পনা করবেন দেশ নিয়ে, তাদের দায়িত্ব হচ্ছে এটা, যে থিয়েটারকে মানে একটা অঙ্গ, একটা দেশের চেহারা দেখার জন্য থিয়েটার দরকার আছে, এবং সেটার পৃষ্ঠপোষকতা দরকার আছে। সেক্ষেত্রে অনেক পিছিয়ে আছে আমার বাংলাদেশ, রাষ্ট্রীয়ভাবে পিছিয়ে আছে। একইভাবে আমি যদি বলি যে কর্পোরেট সেক্টর বলেন, বলেন যে সরকারের বাইরে যারা যেসব শক্তি আছে তাদেরও সেই পৃষ্ঠপোষকতার জায়গাটা নাই। তো এটা খুব জরুরি। ডায়নার কাছে একটু জিজ্ঞাসা করব যে একজন থিয়েটার কর্মী হিসেবে, একজন শিল্পী হিসেবে নতুন বাংলাদেশের কাছে আসলে আপনার চাওয়া এই মুহূর্তে কি? আপনি কি চাইবেন? থিয়েটার করতে এসে আমি যেই জিনিসটা আমার কাছে মনে হয়েছে সমস্যা, সেটা হচ্ছে আমাদের যে কনসিস্টেন্সির জায়গাটা। ধরেন আমি অনেক মানুষকেই চিনি বা আমি যাদের সাথে কাজ করেছি যারা শুধু থিয়েটারটাই করতে চায়, কিন্তু যেহেতু এটার সঙ্গে আমাদের রুজির একটা মানে সেরকম এখনো সম্পর্ক তৈরি হয়নি, সো তাদের অন্য কোনো কাজ করে দিন শেষে থিয়েটারটা করতে হয়। কিন্তু অনেকেই আছে যারা শুধু থিয়েটারটাই করতে চায় আসলে। সো এই যে আমাদের ইচ্ছে আর আমাদের যে বাস্তবতা, এই দুটোর যখন মিল হচ্ছে না, তখন ওই যে কনসিস্টেন্সিটা থাকে না। অনেকে থিয়েটার ছেড়ে দিচ্ছে, ভালো ভালো অভিনেতারা যাদের অপার সম্ভাবনা আমি দেখেছিলাম। হ্যাঁ, বা আমার ব্যক্তিগতভাবেই বলি যে সারাদিন অফিস করে যখন আমি যাই রিহার্সালে, আমি কিন্তু আমার 100% দিতে পারি না। সো যেটা ভাইয়া বললেন, আই ওয়ান্ট টু রিপিট দ্যাট, যে এইটা আসলে আমাদের পক্ষে সলভ করা সম্ভব না। এখানে অবশ্যই রাষ্ট্র বা সরকারি পৃষ্ঠপোষকতা এটার দরকার আছে। মানে আপনি দেখেন ইউরোপ, মানে আমি একটু দেশের বাইরের কথাই বলি, যেখানে থিয়েটার চর্চা বা সংস্কৃতি চর্চাটা খুব বেশি হাইলাইটেড, মানুষ ওখানে পড়াশোনা করতে যাচ্ছে, শিখতে যাচ্ছে, সেখানে কিন্তু সরকারিভাবে বা রাষ্ট্রীয়ভাবে সেই সুযোগগুলো আর্টিস্টদেরকে দেয়া হচ্ছে যেন তারা শিল্প চর্চাটাই করতে পারে, ওটাকেই তাদের প্রফেশন হিসেবে নিয়ে তারা মানে ওখানেই এঙ্গেজ থাকতে পারে, ওখানে কনসেন্ট্রেশন করতে পারে। আমাদের জন্য এই জায়গাটা খুব দুর্বল। সো একজন অভিনেতা হিসাবে বা শিল্পী হিসেবে আমার চাওয়াটাই এটাই, এবং আমার মনে হয় আমাদের আগের জেনারেশনে এটা চেষ্টা করে এসছে, ফাইট করে এসছে, আমরাও চেষ্টা করছি, কিন্তু আশার আলো খুব যেহেতু দেখা যাচ্ছে না, আমার মনে হয় যে আরও কিছু জেনারেশন সাফার করার পরে যদি এরকম একটা সিস্টেম দাঁড়ায়, তাও দাঁড়াক, শিল্পীরা স্বাধীনভাবে শিল্পচর্চা করুক, নিজেদেরকে সম্পূর্ণভাবে ওখানে ডেভোটেডলি কাজটা করুক, এটাই আমি চাই। অনেক ধন্যবাদ আপনাকে। আজাদ আবুল কালাম, আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা যে সময় থিয়েটারে একেবারে সরব উপস্থিতি এবং শুরুর দিকে ছিলেন, তখন থিয়েটার থেকে আমরা যে তাবর অভিনেতা বা অভিনয় শিল্পীদের পেয়েছি, বা একজন সৎ মানুষ বলি কিংবা কি বলবো একজন প্রগতিশীল শিল্পী, সেই জায়গা থেকে অনেক সম্পদ আসলে থিয়েটার থেকে বাংলাদেশের ইন্ডাস্ট্রি, ফিল্ম, টেলিভিশন পেয়েছে। ওই সময়টার চর্চা, ওই সময় যাদেরকে আমরা পেয়েছি, তারপর থিয়েটারের চর্চা পরবর্তী প্রজন্মের জন্য আসলে সেই মাপের মানুষ তৈরি করতে সক্ষম কিনা এখন কি মনে হয়? থিয়েটার থেকে যারা অন্যান্য মিডিয়ামে গিয়েছে, টেলিভিশন, সিনেমা, সে মানুষের সংখ্যা অনেক। কারণটা হচ্ছে যে থিয়েটার করার কারণে তারা একটু এগিয়ে থাকে কিছু কিছু বিষয়। যদিও টেলিভিশন বলেন, সিনেমা বলেন, এটা কিন্তু থিয়েটার না, ওটা একটা ডিফারেন্ট মিডিয়াম। কিন্তু ওই সব জায়গায় যারা থিয়েটার থেকে গিয়েছে তারা একটু আগানো থাকেন, খুব বেশি আগানো থাকেন এরকম না। আর যাদেরকে আপনি দেখেছেন সিনেমা বলেন, টেলিভিশনে ভালো করেছে, আচ্ছা, সেটা শুধু মানে অভিনয় না, কিন্তু মেকার হিসেবে স্ক্রিন প্লে রাইটিংয়ের জায়গা থেকে তারা অনেকেরই ব্যাকগ্রাউন্ড হচ্ছে থিয়েটার। এটা হচ্ছে ওরিয়েন্টেশনটা তাদের শিল্পের যে কোনো শাখার যদি আপনি ধরেন একসাথে, তখন সেটা একটা এক ধরনের ওরিয়েন্টেশন তাদের হয়ে যায় থিয়েটারের কারণে। এখন এর মানে আবার কিন্তু অনেক সিনেমাতে অনেকে আছেন যারা কখনো স্টেজে অভিনয় করেননি, স্টেজটাতে রিলেটেড ছিলেন না, কারণ ওগুলো তো এক একটা বিভিন্ন মাধ্যম, এবং প্রতিটা মাধ্যম চর্চার মধ্যে দিয়ে একটা স্কুলিং হয়, টেলিভিশন বলেন, সিনেমা বলেন, থিয়েটার বলেন। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে এখনও যারা থিয়েটার করেন, এখনও যারা ইন্ডাস্ট্রির সাথে জড়িত, এখন তো আমার কাছে মনে হয় আরও ব্যাপক এই অর্থে যে ক্যামেরাম্যান থেকে শুরু করে থিয়েটার
সিনেমা এবং টেলিভিশনের ক্রু থেকে শুরু করে স্ক্রিন প্লে রাইটার থেকে শুরু করে অভিনয় ডাইরেকশন পর্যন্ত এদের অনেকেরই ব্যাকগ্রাউন্ড থিয়েটার, এবং কেউ 2 বছর 5 বছর 10 বছর 20 বছরও করেছেন থিয়েটার। তো এই কানেকশনটা আসলে সবসময় থাকবেই, এবং এখান থেকে যারা ভালো করবে তারা একসময় এগুলির সাথে সংযুক্ত হবেই। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। একটু শেষের দিকে আসতে চাই, এবং শেষের দিকে ওই যে নতুন বাংলাদেশ থেকে এবং বাংলাদেশ থেকে আমাদের প্রত্যাশার জায়গাটা সবসময় আসলে উঠে আসে, কারণ যে আন্দোলনে আসলে জনসাধারণ এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে, মনে করেছে যে আন্দোলনটা তারা আসলে ওন করে, তার পরবর্তীতে বাংলাদেশে যাই হচ্ছে না কি জন্য সবারই কিছু না কিছু প্রত্যাশা আছে জায়গায় দাঁড়িয়ে। সেই ক্ষেত্রে শিল্পাঙ্গনের সাথে সম্পৃক্ততা এতখানি থাকার পর শুধু শিল্পের জন্য, নাগরিক হিসেবে সর্বোপরি আমাদের এই ইন্ডাস্ট্রির জন্য যদি চাওয়া থাকে এই বাংলাদেশের কাছে বা পলিসি মেকারদের কাছে, তাহলে আপনি কি চাইবেন? নতুন বাংলাদেশ বললেন, আমার কাছে কেমন কেমন মনে হয় যেন এইটাকে কয়েকদিন আগে কেউ বানায় দিচ্ছে। মানে এর পেছনে আর কিছু নাই, কয়েকজন লোক মিলে এই যে ভাই এটা বাংলাদেশ, নতুন মানে বাংলাদেশ তো বাংলাদেশেই, সেটা নতুন হয়েছিল 71-এ যখন এটা স্বাধীন হয়েছে, তাই না? 24 একটা বড় ধাক্কা। 24 হচ্ছে অন্য একটা রিয়ালাইজেশন যে ক্ষমতা বলেন, ক্ষমতার কেন্দ্রে আপনি যদি দীর্ঘদিন থাকেন এবং আপনার যদি কর্মকাণ্ড মানুষের বিরুদ্ধে চলে যায়, তখন আপনি যেই হন না কেন আপনার পরাজয় অথবা আপনার পতন অবিসম্ভাবী। মানে আপনার গায়ে যদি একবার স্বৈরাচারের সিল লেগে যায়, তখন আপনি আর মানুষের সাথে নেই, আপনি মানুষের থেকে আলাদা হয়ে গেছেন অনেক দিন অথবা অনেক বছর, সেটা আপনি জানেনও না। তো এই যে প্রত্যাশা, 24-এর যে গণ আকাঙ্ক্ষা বলেন বা মানুষের যে প্রত্যাশা, 24-কে অনেকে মনে করছে যে ছাত্র জনতা, কিন্তু মূলত উল্টা হওয়ার কথা হচ্ছে জনতা ছাত্র। কারণ আপনি যদি মৃত্যুর হিসেব করেন, আহতের হিসেব করেন, সেটা জনতার সংখ্যা বেশি, খেটে খাওয়া মানুষের সংখ্যা বেশি। যারা শহীদ হয়েছেন তাদের সবচেয়ে বড় অংশটাই হচ্ছে খেটে খাওয়া মানুষ, আর তারপরে হচ্ছে ছাত্ররা। তো এই যে প্রত্যাশা যে তৈরি হয়েছিল, সেই প্রত্যাশার জায়গাটাকে আপনার একটা প্রত্যাশা, আমাদের 3-3টা প্রত্যাশা হয়তো ছিল, অথবা তার মধ্যে একটা প্রত্যাশা হয়তো কমন। তো একইভাবে জাতির নানান ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে, তার মধ্যে একটা বড় জিনিস হচ্ছে গণতন্ত্র এবং হচ্ছে বৈষম্য অবসান অথবা বৈষম্যহীন একটা সমাজের দিকে যাওয়া। কিন্তু এই কাজটা করার কাণ্ডারি যারা হবে তারা নিজেরাই বৈষম্য তৈরি করছে। এখনকার বাস্তবতা যদি আমি বলি, তার মানে হচ্ছে 1 বছরের মধ্যে যদি জন আকাঙ্ক্ষা হুমকির সম্মুখীন হয়, আমি শুধু এই ভয়টা পাচ্ছি যে এই হুমকি যাতে এই জাতিকে আর ফেস করতে না হয়। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আজকের আয়োজনে অংশ নেওয়ার জন্য, আপনাদের নতুন এই প্রযোজনার জন্য বা নাটকের জন্য আমাদের অনেক অনেক শুভকামনা। নিশ্চয়ই আমরা সকলে দেখতে যাব। ভালো থাকবেন দুজন। আপনিও ভালো থাকবেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি ভালো লেগেছে। অবশ্যই মঞ্চ নাটকের সাথে থাকবেন এবং নিজের প্রতিবাদের ভাষাকে নিজ জায়গা থেকে সুপ্রতিষ্ঠিত করবেন, এই প্রত্যাশা থেকে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।